চলো আমরা খুবই অল্প সময়ের মধ্যে জিনতত্ত্ব ও বিবর্তন অধ্যায়ের এমসিকিউ গুলা দেখে ফেলি। প্রথম প্রশ্ন দেখো, বি ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে? সো ব্লাড রিলেটেড ডিটেলস কিছু জিনিস লাগবে, আমি এখানে লিখেছি। দেখো, প্রথমত কোন গ্রুপে কি ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে এগুলো একটু জানতে হবে। যেমন এবি গ্রুপে আমরা এই যে গ্রুপগুলোর নাম বলি, এখানে অ্যান্টিজেন অনুযায়ী নামটা হয়। সো নাম কি এবি, সো এখানে এ অ্যান্টিজেনও থাকবে, বি অ্যান্টিজেনও থাকবে। আমরা জানি কাউন্টার পার্ট কোনো অ্যান্টিবডি থাকে না, সো দুইটা অ্যান্টিজেনই যেহেতু আছে কোনো অ্যান্টিবডি এখানে থাকবে না, নো অ্যান্টিবডি। এরপর দেখো বি, ক্যাপিটাল বি যেটা, এখানে বি অ্যান্টিজেন আছে, তাইলে অ্যান্টিবডি হিসেবে কি থাকবে? কাউন্টার পার্টটা থাকবে, তাইলে এ অ্যান্টিবডি থাকবে। আর এ যদি ব্লাড গ্রুপ হয়, অ্যান্টিজেন হিসেবে ক্যাপিটাল এ থাকবে, অ্যান্টিবডি হিসেবে বি থাকবে, যদি ওটা স্মলে লেখা হয়। আর ও এর ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন থাকে না, দুইটাই অ্যান্টিবডি থাকে, এ বি দুই অ্যান্টিবডি থাকে। এটা আমরা জানলাম। এরপর আসো, যদি ব্লাড গ্রুপে আমরা চিন্তা করি যে কে কাকে দিতে পারবে, কে কোথা থেকে নিতে পারবে, দুইটা জিনিস মনে রাখবা। ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার, সবাইকে দিতে পারবে, আর এ বি সবার থেকে নিতে পারবে। এই দুইটা মনে রাখলে সাজানো যায় মোটামুটি। তো ও দিতে পারবে কাকে? সবাইকে দিতে পারবে। নিতে পারবে কোথা থেকে? ও আসলে শুধুমাত্র ও থেকে নিতে পারবে, আর কোথা থেকেও নিতে পারবে না, কোথা থেকে না, শুধু ও থেকে নিতে পারবে। এবি এর ক্ষেত্রে দেখো, ও নিতে পারবে সবার থেকে, কিন্তু কিপটা আছে, সবার থেকে নিবে কিন্তু দিবে না কাউকে, শুধু নিজেকে দিবে, তাইলে ও শুধুমাত্র এবি গ্রুপকে দিতে পারবে। এরপর দেখো এ গ্রুপের কথা যদি বলো, এর ক্ষেত্রে ও দিতে পারবে কাকে? প্রথমত এবিকে দিবে, কারণ সে সবাই থেকে নেয়, এজন্য এবিকে দিবে আর নিজেকে দিবে। আর নিতে পারবে কোথা থেকে? প্রথমত নিজের থেকে নিবে, আর সবাইকে কে দেয়? ও, সো ও থেকেও নিবে। এরপর দেখো বি এর ক্ষেত্রে দিবে কাকে? প্রথমত নিজেকে দিবে, আর ওই যে সর্বগ্রাসী যে আছে এবিকে। আর নিবে কোথা থেকে? নিবে নিজের থেকে আর ও থেকে। খুবই সিম্পল জিনিস, এবি আর ওটা যদি মনে রাখো বাকিগুলো হয়ে যাবে। এটা গেল। তো এখানে বি ব্লাড গ্রুপের মানুষ কোথা থেকে নিবে? নিবে হচ্ছে দেখো বি আর ও থেকে, তাহলে আনসার হচ্ছে বি এবং ও গেল। এরপর আরেকটা জিনিস দেখো, একজন মানুষ যার ব্লাড গ্রুপ তুমি জানো না, ব্লাড গ্রুপ করার মতো, টেস্ট করার মতো সময় তোমার কাছে নাই, তুমি তাকে কোন ব্লাড দিলে তার কিছু হবে না। প্রথমত ও, যেহেতু সবাইকে দেয় যায়, ও দিতে পারো। যদি ও পজিটিভের একজন মানুষকে ও পজিটিভ দাও, সমস্যা নেই, কিন্তু সে যদি ও নেগেটিভ হয় এবং তুমি পজিটিভ ব্লাড দিয়ে দাও, তাহলে কিন্তু সমস্যা। এই জন্য ও নেগেটিভকে বলা হয় সেফেস্ট ব্লাড, যে কাউকে দেওয়া যায়, তাইলে সেফেস্ট ব্লাড ফর এভরিওয়ান ইজ ও নেগেটিভ। ওকে, আরেকটা জিনিস দেখো, RH ফ্যাক্টর যে ব্যাপারটা আছে, এটা কিভাবে ডিটারমাইন হয়, কোনটা RH পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে? আমরা জানি RH এর যে মেইন ফ্যাক্টরগুলো আছে, ডমিনেন্ট ফ্যাক্টর হচ্ছে সি, ডি এবং ই। এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে ডি। কোথাও যদি ডি বড় হাতের থাকে তবে সেটা RH পজিটিভ, যদি ডিটা ছোট হাতের থাকে RH নেগেটিভ, জাস্ট এতটুকু। তো এখানটাতে আরেকটা জিনিস মনে রাখবা, সিডি এবং ই, এই তিনটা জিনিস থাকবে, কখনো কোনো ডুপ্লিকেশন থাকবে না, যেমন সিডিডি, সিই এমন থাকবে না, সিডিই এই তিনটাই থাকতে হবে। তো এখানে দেখো সিডিই, ডি বড় হাতের, সিডি ডি বড় হাতের, শুধু ডিটা খেয়াল করবা, সিডি ডি বড় হাতের, যেহেতু সবার ডি বড় হাতের, তো এটা RH পজিটিভ। অ্যান্ড এই ক্ষেত্রে সিডি ডি ছোট হাতের, এখানে ডি ছোট হাতের, এই জন্য এটা RH নেগেটিভ ব্লাড। সো এই দুইটা জিনিস একটু দেখবা। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে RH কেন নাম হইলো? রিসার্চ বানর অনুযায়ী RH নাম হয়েছে। রিসার্চ বানরের বৈজ্ঞানিক নাম কি? ম্যাকাকা মুলাটা। ওকে, শেষ তাইলে এটা। এরপর আসো, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ। তো এইখান থেকে, এই চ্যাপ্টার থেকে দুইটা জিনিস তুমি যদি দেখো, একটা হচ্ছে মেন্ডেলের সূত্রগুলো এবং এর ব্যতিক্রম, এবং এই কোন তত্ত্বকে দিয়েছে, এই দুইটা জিনিস দেখলে এই অধ্যায়ের 50% MCQ শেষ। তো এইখানে আমি সব সুন্দর করে লিখছি, একটু দেখো। প্রথমে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনিজম, এই যে একদম প্রাইমারি মতবাদ, এইটাকে দিয়েছিল, নাম দেখে বুঝতে পারছো, রবার্ট ডারউইন। এরপর জার্মোপ্লাজম সোমাটোপ্লাজম তত্ত্ব, শুধুমাত্র জার্মোপ্লাজম তত্ত্ব বলে থাকে। এটা আরেক নাম হচ্ছে নব্য ডারউইনবাদ, মানে ডারউইনবাদটাকে একটু মডিফাই করে বলা হয়, না স্তোমাটিক বৈশিষ্ট্য যায় না, জেনেটিক বা গ্যামেটিক বৈশিষ্ট্য যেটা, সেইটা যাইতে পারে। এই কথাটা কে বলেছিল? অগাস্ট ভাইজম্যান। জার্মোপ্লাজম ওয়াইজ, জয়ের একটা প্রাধান্য আছে এখানে, একটু মনে রাখবে এইভাবে। এরপরে রিক্যাপিচুলেশন থিওরি বা পুনরাবৃত্তি মতবাদকে দেয় আর্নেস্ট হেগেল। রিক্যাপিচুলেশন জিনিসটা কি? একটা জীব তার নিজের জীবনে যে চক্রটা চালায়, সেখানে তার জাতির পুরো জীবনটাকে রিপ্রেজেন্ট করে। দ্যাট ইজ, ইংরেজিতে এটাকে কি বলা হয়? অন্তজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি, বা ব্যক্তিতত্ত্ব জাতিতত্ত্বের পুনরাবৃত্তি করে। জাস্ট সিম্পলি এই জিনিসটা, এটা তোমরা পড়েছো, এটা ব্যাখ্যায় কিন্তু লাগে, একটু দেখবা। এরপর পৃথিবীকে 6টি অঞ্চলে ভাগ করেন কে?
আলফ্রেড রাসেল ওয়ালেস। এরপর ভ্রূণবিদ্যার জনককে, ইম্পর্টেন্ট, কার্ল ভন বেয়ার। কার্ল ভন বেয়ার। সো ভ্রূণ দিয়ে ভন মনে থাকবে, আর ভ্রূণ সবসময় ন্যাকেড নিউড অবস্থায় থাকবে, সো বেয়ার মনে রাখতে পারো। বিবর্তনের জনক আমরা একদম প্রথম পেজে দেখেছি এম্পেডোক্লিস, বিবর্তন বিদ্যার জনক বা বিবর্তনের জনক। আর পরিব্যক্তি মতবাদ কে দেয়? পরিব্যক্তি মতবাদ দেয় ইংরেজিতে হিগো ডে ভ্রিস, আর বাংলাতে হিউগো ডে ভ্রিস বা হুগো ডে ভ্রিস, অনেক অনেক কিছু বলে। সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। সো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ বা প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা এই যে জিনিসগুলো আছে, এগুলো সব থেকে বেশি আসে। এর মধ্যে আমি একটু মার্ক করে দিই, অনেক জিনিস লিখেছি, তো এটা দেখবা ভালো করে, এটা দেখবা জার্মোপ্লাজম আসতে পারে শুধু, এরপরে এইটা দেখবা, এটা একটু একটু দেখবা, তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা। আর এখানে যে প্রশ্নটা আছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, এটা কার মতবাদ? এটা হচ্ছে দ্য ব্যাপটিস্ট দ্য ল্যামার্কের মতবাদ। অনেক বড় একটা নাম আছে, তো অত বড় নামে জানা যায়, আমরা জাস্ট দ্য ব্যাপটিস্ট ল্যামার্ক এতটুকু তো জানি সবাই। এরপর আসো কেন 9:3:3:1 না হয়ে 13:1 হয়? এই যে রেশিওগুলো আছে, এগুলো সবই মনে রাখতে হবে। এখন এইখানে দেখো আমি সবগুলো লিখছি, কি কি মনে রাখতে হবে। প্রথমত মেন্ডেলের সূত্র কয়টা? 2টা। প্রথম সূত্রের অনুপাত জানা লাগবে, দ্বিতীয় সূত্রের অনুপাত জানা লাগবে। প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো জানা লাগবে উইথ রেশিও জানা লাগবে, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে একই কথা। এরপর কোন ব্যতিক্রমটা কাদের ক্ষেত্রে দেখা যায় সেটাও জানা লাগবে। ঠিক আছে, প্রশ্ন এরকম আসবে যে কেন ধরো 9:3:3:1 না হয়ে 13:3 না বলে তোমাকে বললো 9:7 হয়েছে, কারণ কি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। যদি বলে 13:3 কেন হয়েছে? প্রকট এপিস্টেসিস। মানে যে অনুপাতটা বলবে কারণটা ঠিক ব্যতিক্রমটাই, বুঝছো? সো এই পুরো জিনিসটা তোমাকে জানতে হবে। তো প্রথম সূত্র 3:1 নর্মাল অনুপাত। তো এখানে 3টা ব্যতিক্রম আছে। অসম্পূর্ণ প্রকটতা, যার অনুপাত হয় 1:2:1। আরেকটা হচ্ছে সমপ্রকটতা 1:2:1, এটাও একই হয়, বাট 2টা মেকানিজম আলাদা। অসম্পূর্ণ মানে ধরো তুমি গোলাপি বা তুমি লাল আমি সাদা, তুমিও তোমার বৈশিষ্ট্য পুরো প্রকাশ করতে পারো না, আমিও পারি না। সো আমাদের দুইজনের কম্বিনেশনে যেটা তৈরি হবে সেটা মনে করো যে পিঙ্ক হয়, 2টার কম্বিনেশনে। আর যেটা হচ্ছে সমপ্রকটতা, দুইজন সমানভাবে প্রকাশ পায়। তুমি লাল আমি সাদা, কিছু অংশ লাল হবে কিছু অংশ সাদা হবে, বাট প্রাইমারি ক্যারেক্টারিস্টিকটা ঠিক থাকবে। তো এটা 2টা বেসিক জিনিস। এটা কোথায় দেখা যায়? অসম্পূর্ণ সন্ধ্যামালতিতে, অ্যান্ড সম্প্রকটতা আন্দালুসিয়ান মোরগ মুরগিতে। আর লিথাল জিন যেটা, এটা ইঁদুরে দেখা যায়, তোমরা জানো। অ্যান্ড এইখানে প্রথম জীবটা যেখানে হোমোজেনাস 2টাই মারণ জিন থাকে, সেটা 2:1 হয়ে যায়, কারণ প্রথমটা মারা গেছে। এরপরে দ্বিতীয় সূত্রে 9:3:3:1 হওয়ার কথা। এখানে 2টা ব্যতিক্রম আছে, মেইনলি পরিপূরক জিন। ও আচ্ছা, পরিপূরক জিনের আরেকটা নাম দেখো সহপ্রকটতা। সমপ্রকটতা প্রথম সূত্রের ব্যতিক্রম, আর সহপ্রকটতা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, উল্টাপাল্টা যেন না হয়। তো এর অনুপাত 9:7। তো এটার এক্সাম্পল মিষ্টি মটর। আর এপিস্টেসিস যেটা, এটা 2টা টাইপের আছে। একটা প্রকট এপিস্টেসিস, প্রকট বেশি শক্তিশালী, সংখ্যার রেশিওটা অনেক কম বেশি, 13:3। আর যেটা দ্বৈত প্রচ্ছন্ন 9:7। তো প্রকটটা দেখা যায় লেঘন মোরগ মুরগিতে, আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এটা সবাই জানে, এটা বেশি আসে, সেটা হচ্ছে জন্মগত মুখ বধিরতায়। ওকে, আরেকটা আছে ডিফারেন্ট টাইপ অফ, এটা অন্য জিনিস, পলিজেনিক ইনহেরিটেন্স। এখানে অনেকগুলো জিন একসাথে ভূমিকা পালন করে। এখানে অনুপাতটা হয় 1:4:6:4:1। ওকে, তাহলে এটা আমরা দেখে ফেললাম। সো 13:3 কেন হয়? এপিস্টেসিসের জন্য। কি ধরনের এপিস্টেসিস? দ্বৈত প্রচ্ছন্ন ও 13:3, তাইলে হচ্ছে প্রকট এপিস্টেসিস। ওকে, এরপরে আসো সরীসৃপের যুগ বলা হয় কোন মহাকালকে? তো যে বক্সটা আছে কিছু জিনিস ওখান থেকে অন্তত জানা লাগবে। আমি কিছু লিখেছি দেখো, যেমন কোন যুগের কোনো জীবাশ্ম নেই? আর্কিওজয়িক যে যুগটা, ওর কোনো জীবাশ্ম এখন পৃথিবীতে নাই, এত পুরাতন। এরপর মানুষের উদ্ভব হয় কোন যুগে? প্লিওসিন যুগে। আপু আবার বললো না যে আপু তুমি এরকম কথা কেন বলতেছো, তুমি কি এগুলো বিশ্বাস করো? এখন পড়ানোর খাতিরে বলতে হচ্ছে, বাট অ্যাজ এ মুসলিম আমি বিশ্বাস করি মানুষকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছে, কোনো বিবর্তনের মাধ্যমে তৈরি হয় নাই। তাইলে মানুষের উদ্ভব প্লিওসিনে। এরপর হচ্ছে জুরাসিকের ক্ষেত্রে টাইম পিরিয়ডটা একটু জানা লাগবে। এটা 16.5 কোটি বছর পূর্বের সময়, এবং এখানে আর্কিওপটেরিক্স ছিল এই যুগে। কে ছিল? আর্কিওপটেরিক্স সম্পর্কে একটা ইনফরমেশন জানো তোমরা, রেপটাইলিয়া এবং অ্যাভিস, অর্থাৎ সরীসৃপ এবং পাখির মধ্যবর্তী একটা পর্যায়ে কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করে এটা। হ্যাঁ, মাঝখানের কিছু একটা, যেটা থেকে ধারণা করা হয় রেপটাইলিয়া থেকে আর্কিওপটেরিক্স হয়ে অ্যাভিসের উৎপত্তি হয়েছে। ওকে, আরেকটা হচ্ছে ডাইনোসর বিলুপ্ত হয় কোন যুগে? ক্রিটেসিয়াসে। তাহলে এই কয়েকটা ইনফরমেশন আমরা জানবো। সো সরীসৃপের যুগ হচ্ছে মেসোজোইক। আর মাছের যুগ যদি বলে ডেভোনিয়ানটা একটু মনে রাখো, ডেভোনিয়ান সিলুরিয়ান, এই 2টাকেই মাছের যুগ বলে। এরপর আসে বংশগতিবিদ্যার জনককে। বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব, 2টা কিন্তু একই কথা, জেনেটিক্স, বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব, এর জনককে গ্রেগর জোহান মেন্ডেল। তাইলে গ্রেগর জোহান মেন্ডেল ইজ দ্য আনসার। এবং তিনি কি কাজ করেছিল একটু জিনিসগুলো জানা লাগবে, জানবা। তিনি 34 প্রকার মটরশুঁটি নিয়ে 7 বছর গবেষণা করে তারপর একটা থিওরি এস্টাবলিশ করছে, তাও প্রকাশিত হয়েছে কবে? তার মৃত্যুর পর।
তো তার সম্মানার্থে আমাদের হিস্ট্রিটা আসলে জানতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, উনি জিনতত্ত্বের জনক, জেনেটিক্সের জনক, কিন্তু জেনেটিক্স শব্দটা প্রথম প্রচলন কে করছিল? উইলিয়াম বেটসন। এটা ইম্পর্টেন্ট, এটা মেডিকেলে আসছিল একবার। ওকে, আরেকটা জিনিস হচ্ছে ডারউইনের একটা বই আছে, পড়ছো তোমরা? বইয়ের নামটা জানো? অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এটা বইটার নাম। শুধু অরিজিন অফ স্পিসিস অনেকে বলে, বাট পুরো বইটা হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই বইতে কি উল্লেখ আছে? এখানে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন উল্লেখ আছে। প্রকৃতি কিভাবে ভালো গুণের বৈশিষ্ট্য সম্পন্ন জীবকে সিলেক্ট করে সেই কথাই আছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের কথা বলা হয়, যে সব থেকে ফিট, যার ভালো বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যাবে, সেই সার্ভাইভ করবে। বুঝছো? তাহলে এটা একটু দেখবা। তাহলে বংশগতিবিদ্যার জন্য গ্রেগর জোহান মেন্ডেল, অ্যান্ড জেনেটিক্স শব্দের প্রচলন কে করেছে? উইলিয়াম বেটসন। এরপরে বাবার রক্তের গ্রুপ এবি, মায়ের রক্তের গ্রুপ ও হলে সন্তানদের মধ্যে পিতামাতার গ্রুপের সম্ভাবনা কতটুকু? তো দেখো আমরা কিভাবে ক্রস করতে হয় জানি। সো বাবার ক্ষেত্রে এ বি, মায়ের ক্ষেত্রে ও, ও মানে দুইটাই ও হবে, ও ও। এখন তাইলে করে দাও। তাইলে এ ও, আরেকজনেরও এ ও, বি ও, বি ও। তাইলে এ ও মানে অ্যাকচুয়ালি এ, এটাও এ, এটা বি, এটা বি। তাইলে দুইটা বাচ্চা আমি এ পাবো, দুইটা বাচ্চা বি পাবো যদি চারটা বাচ্চা হয়। বাবা হচ্ছে এ বি, মা হচ্ছে ও। কারোর কি এখানে এ বি বা ও হয়েছে না? সো পিতা মাতার রক্তের গ্রুপ হবেই না, দ্যাট ইজ 0%। বুঝছো? সো এটা একটু দেখবা। এরপরে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? নিষ্ক্রিয় অঙ্গ যেটা অ্যাকচুয়ালি এখন আর কাজে লাগে না। দেখা যাইতো যে চিন্তা করা হয় অন্য প্রাণীতে, আমাদের থেকে নিচু যে প্রাণীগুলো আছে সেখানে কাজে লাগে, বাট আমাদের ক্ষেত্রে কাজে লাগে না। বিবর্তনের ধারণাটাই এখানে আসলে স্ট্যাবলিশ করার চেষ্টা করা হয়েছে। তো এই অঙ্গ কি কি আছে একটু দেখো। আমাদের শরীরের লোম, লোম নিম্ন প্রাণীতে যেমন কুকুর, বিড়াল, এদের ক্ষেত্রে এটা থার্মাল প্রোটেকশন দেয়, বোধ গরমে এবং ঠান্ডায়। বিশেষ করে ঠান্ডায় বেশি প্রোটেকশন দেয়। এবার আমাদের ক্ষেত্রে লোমের কিন্তু এরকম ভূমিকা নাই, আমাদের লোম খুবই হালকা হয়, কাজে দেয় না ও সাধারণত ওরকম। সো লোম। এরপর উপপল্লব, চোখের এই সাইড দিকে তোমরা দেখেছো এটা ছবিতে। তো এটার ইংলিশ নামটা একটু জানা লাগবে, নিকটিটেটিং মেমব্রেন। এটাও কিন্তু একটা নিষ্ক্রিয় অঙ্গ। এরপর আক্কেল দাঁত। আক্কেল দাঁত কার্যত মানুষের আসলে ওভাবে ব্যবহার নাই। তুমি খাবার চিবাইলে ওইটা এমন পজিশনে থাকে, ওইটা আসলে চিবাইতে হেল্প করে না। এরপর কানের পেশি। কানের পেশি অনেক প্রাণী, কুকুর, বিড়াল, এরা কান নাড়াইতে পারে, তুমি নাড়াইতে পারো না। সো তোমার ক্ষেত্রে এটা ইনঅ্যাক্টিভ, কাজে লাগে না, নিষ্ক্রিয় অঙ্গ। এরপর কককিক্স, কককিক্সেরও কোনো ভূমিকা নাই। কককিক্স নিম্ন প্রাণীতে যাদের লেজ থাকে, লেজ তৈরিতে ভূমিকা পালন করে। তোমার লেজ আছে? নাই। সো এটাও নিষ্ক্রিয়। এরপর অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স আসলে একটা সময় বলা হতো যে না এটা নিষ্ক্রিয়, বাট এটার কিছু পরিমাণে ভূমিকা আছে রোগ প্রতিরোধে। তো যাই হোক, লিখেছে যখন দিয়ে দেই আমরা। তাহলে নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? এই যে কককিক্স। ঠিক আছে। কর্ণাস্থি না, কর্ণপেশি। কর্ণাস্থির কিন্তু ভূমিকা আছে, শুনতে কর্ণ অস্থি হেল্প করে। এরপর আসো জীবন্ত জীবাশ্ম কোনটা? জীবন্ত জীবাশ্ম বোটানিতে আমরা পড়েছিলাম সাইকাস, আর এখানে জুওলজিতে কয়েকটা আছে, ল্যাটিমেরিয়া, এল দিয়ে দুইটা, ল্যাটিমেরিয়া, লিমুলাস, এরপরে প্লাটিপাস অ্যান্ড স্ফেনোদন। এই কয়েকটা একটু মনে রাখবা, LPS। তাহলে ল্যাটিমেরিয়া, লিমুলাস, প্লাটিপাস, স্ফেনোদন। এই যে দেখো ল্যাটিমেরিয়া, আনসার ইজ বি। এরপর আসো প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তককে। এই যে একটু আগে বললাম, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তো ন্যাচারাল সিলেকশনই তো প্রাকৃতিক নির্বাচন মতবাদ, সো ডারউইন হবে। এরপরে আসো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত কত? প্রকট 13:3। প্রকট সংখ্যাটা একটু বেশি হবে, রেশিওটা। আর দ্বৈত প্রচ্ছন্ন একটু কম, 9:7, কাছাকাছি মোটামুটি। এরপরে সমবৃত্তি অঙ্গ কোনটা? এটা একদম বেসিক কনসেপ্ট। সমবৃত্তি আর সমসংস্থ। বৃত্তি শব্দের অর্থ হচ্ছে কাজ, বৃত্তি, পেশা বা কাজ। সো গঠনের দিক থেকে আলাদা, শর্ত হচ্ছে গঠনের দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে এক, এরকম দুইটা অঙ্গকে আমরা সমবৃত্তি অঙ্গ বলতে পারি। আর সমসংস্থ, সংস্থ মানে স্ট্রাকচার, স্ট্রাকচার। তাইলে এখানে গঠনটা এক হবে কিন্তু কাজ ভিন্ন হবে। সো যখন গঠন এক, কাজ ভিন্ন, তখন সেটাকে আমরা সমসংস্থ অঙ্গ বলছি। তো যদি অপশন দেখো, দেখো পাখির ডানা, বাদরের ডানা, সমবৃত্তি বলেছে। সো তোমাকে দেখতে হবে গঠন আলাদা এবং কাজ এক, এরকম কি আছে। পাখির ডানার বাদরের ডানার ক্ষেত্রে এখানে তুমি যদি গঠনের কথা চিন্তা করো, গঠন কিন্তু পাখির ডানা বাদরের ডানা একই মোটামুটি, অস্থিগুলার গঠন প্যাটার্ন আর কি একই, আবার কাজও একই, দুইটাই উঠতে সাহায্য করে। আমরা বলেছিলাম সমবৃত্তির ক্ষেত্রে যেটা ফোকাসে থাকবে যে কাজ তো এক হবে কিন্তু গঠনটা যাতে আলাদা হয়, বইতে যেহেতু এভাবেই লিখেছে এই জন্য এটা খেয়াল করবো। এরপর হচ্ছে আরেকটা পাখির ডানা, প্রজাপতির ডানা। এইখানটাতে গঠন আলাদা, প্রজাপতির ডানায় কোনো বোনস আছে? নাই। প্রজাপতির ডানা, পাখির ডানা, গঠন টোটালি আলাদা কিন্তু কাজ এক, এটাকে তুমি সমবৃত্তি বলতে পারো। আর বাকি থাকে পাখির ডানা, মানুষের হাত, এরা সমসংস্থ, মানুষের হাত উঠতে হেল্প করে না, সো এটা সমবৃত্তি হবে না, সমসংস্থ, গঠন এক। পাখির ডানা, বিড়ালের অগ্রপথ, এটা হচ্ছে সমসংস্থ। তাইলে এখানে আনসার কি হবে? খ হবে। প্রথমটা সমবৃত্তি হয় মানে কাজ একই হয়, বাট গঠন যেহেতু এক, গঠন
উপাদানও এক, সো এটা একই সাথে সমবৃত্তি সংঘ-সংস্থ, নট অনলি সমবৃত্তি। এজন্য আমরা কিন্তু খ আনসার করেছি এবং এটা আসছিল পরীক্ষাতে, ভর্তি পরীক্ষা একবার আসছিল। তাহলে এখানে সমবৃত্তি জাস্ট একটা এক্সাম্পল আছে, একটু মনে রাখিও তোমাদের বইতে। আর সমসংস্থার ক্ষেত্রে কয়েকটা আছে, পাখির ডানা, বাদুড়ের ডানা, সিলের ফ্লিপার, বিড়ালের অগ্রপাত, মানুষের হাতে, এই জিনিসগুলো একটু দেখবা, বাট বেসিক কনসেপ্ট ওইটা। এরপর মানুষের লাল সবুজ বর্ণান্ধতার জিন আসলে কি রকম, কি টাইপের জিন? তো এটা আসলে সেক্স লিঙ্ক জিন দিয়ে কন্ট্রোল হয়। আমরা এখানে সেক্স লিঙ্ক কি কি জিনের ডিসঅর্ডার আছে আমরা লিখে ফেলেছি। এর মধ্যে প্রথম দুইটা ইউ হ্যাভ টু নো, মাস্ট টু নো। প্রথম দুইটা, একটা হচ্ছে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস আর একটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়ার আরেকটা নাম কি? রাজকীয় রোগ। কারণ ইংল্যান্ডের রাজ পরিবারে এই রোগটা প্রথম দেখা যায়, সব থেকে বেশি প্রাদুর্ভাব ছিল সেখানে, এজন্য এটাকে রাজকীয় রোগ বলে। তো এর মধ্যে দুইটা জিনিস জানতেই হবে, একটা রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস আর একটা হচ্ছে হিমোফিলিয়া। আর বাকিগুলো একটু দেখতে পারো। মাস্কুলার ডিস্ট্রফি, তার মধ্যে ডুস্টি মাস্কুলার ডিস্ট্রফি সব থেকে কমন, নাইট ব্লাইন্ডনেস, ডায়াবেটিস ইনসিপিডাস, এরপরে ফ্রাজাইল এক্স সিনড্রোম, টেস্টিকুলার ফেমিনাইজেশন, হাইপারট্রাইকোসিস, এই জিনিসগুলো দেখতে পারো। তার মধ্যে প্রথম দুইটা, আমি বারবার বলতেছি প্রথম দুইটা ভুলে যাবে না, তাহলে মানুষের লাল সবুজ বর্ণান্ধতা সেক্স লিঙ্কড। ওকে, দেখবা সবগুলো দেখবা। এরপরে পরেরটায় যাই, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? তো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠও আস্তে আস্তে কম থেকে ম্যাচিউর হয়েছে, সব জায়গাতে একই রকম বৈশিষ্ট্য দেখানো হয়। নিম্ন থেকে যত উচ্চ স্তরের প্রাণীতে গিয়েছ সবকিছু ধীরে ধীরে ম্যাচিউর হয়েছে। যেমন মৎস্য, উভচর, তুমি যদি শ্রেণী অনুযায়ী সাজাও, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। মৎস্যতে দেখবা মাত্র 2 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড থাকে, রুই মাছে দেখেছ। উভচরে সেটা 3 প্রকোষ্ঠী হয়ে যায়। সরীসৃপে যে সেটা 4 প্রকোষ্ঠী হয়, বাট সম্পূর্ণভাবে 4টা ভাগ থাকে না, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠী বলা হয়। এর মধ্যে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কুমির। কুমিরে আবার সম্পূর্ণ 4টা প্রকোষ্ঠ দেখা যায়। এই যে ব্যতিক্রম, যেখানেই ব্যতিক্রম দেখবে সেটাই পরীক্ষাতে আসছে। আর একটা হচ্ছে পাখি, এটাও সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর একটা আছে স্তন্যপায়ী, ওটাও সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। তাহলে সম্পূর্ণ 4 পাখির স্তন্যপায়ী, অসম্পূর্ণ 4 সরীসৃপ, এর মধ্যে ব্যতিক্রম কুমির যেটা সম্পূর্ণ 4, উভচরে 3 আর মৎস্যতে 2। মনে থাকবে, এমনি তো পারবা, মৎস্যতে 2 কেন, রুই মাছে পড়েইছো ডিটেলসে। তাহলে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কোথায়? টিকটিকি না, ও সরীসৃপের অসম্পূর্ণ 4, কচ্ছপ একই কথা, সাপ একই কথা। তো এখানে আনসার হচ্ছে কুমির। বুঝছো, ব্যতিক্রম মানে ইম্পর্টেন্ট। এরপর হিমোফিলিয়া বাহক মা, এখানে এক্স যেটা ক্যাপিটাল এইচ এটা স্বাভাবিক জিন, আর স্মল এইচ যেটা এটা হচ্ছে ডিজিজড জিন। আর বাবা স্বাভাবিক, এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই, এর মধ্যে কোন সন্তানটি হিমোফিলিয়া আক্রান্ত হবে? তো এদেরকে আমরা ক্রস করে ফেলেছি, দেখো এক্স এটা হচ্ছে ক্যাপিটাল এইচ এর সাথে ক্যাপিটাল এইচ, এইটা গেল এটার সাথে ওইটা, ক্যাপিটাল এইচ এর সাথে ওয়াই, এটা গেল ক্যাপিটাল এইচ এর সাথে স্মল এইচ, সবসময় ক্যাপিটালটা আগে রাখবা। আর এটা গেল এটা ক্যাপিটাল স্মল এইচ এর সাথে ওয়াই। তো এখানে দেখো আমরা বলে থাকি একটা শর্ত কি, যেখানেই একটা স্বাভাবিক জিন থাকবে ওইটা ব্যাকআপ কপি হিসেবে কাজ করে সুস্থ বাচ্চা তৈরি করবে। যেখানেই একটা বড় হাতের ক্যাপিটাল এইচ আছে মনে করবে সেটা স্বাভাবিক, কারণ ওটা ব্যাকআপ হিসেবে কাজ করবে। একটা ডিজিজ থাকলেও সমস্যা নেই, সে ব্যাকআপ দিবে। তাহলে এখানে তো দুইটাই ক্যাপিটাল, সো এটা পুরো স্বাভাবিক। এইটা একটা ক্যাপিটাল অ্যান্ড স্মল তো নাই, সো এটাও পুরোপুরি স্বাভাবিক, একটা ছেলে, ওটা মেয়ে এটা ছেলে। এরপর এটা হচ্ছে ক্যাপিটাল এইচ আর স্মল এইচ, তো এইখানে এটাও একটা মেয়ে, কিন্তু এ মোটামুটি স্বাভাবিক, মানে স্বাভাবিক কিন্তু কিন্তু বাহক, কারণ এর মধ্যে স্মল এইচ আছে। বাট এই ক্যাপিটাল এইচ থাকার কারণে ও অ্যাকচুয়ালি ব্যাকআপটা দিতে পারছে, রোগ প্রকাশ পাবে না, বাট বাহক হিসেবে কাজ করবে। অ্যান্ড লাস্টলি যেটা আছে দেখো এখানে শুধুমাত্র স্মল এইচ আছে, এর কোনো ব্যাকআপ আছে নাই। সো এই যে ছেলেটা এ আসলে আক্রান্ত হবে, এ বাহক আর এ আক্রান্ত, আর ওরা দুজন পুরোপুরি সুস্থ। তাইলে কোন সন্তানটা হিমোফিলিয়া আক্রান্ত হবে? ওই যে একদম প্রথমটা, শুধুমাত্র স্মল এইচ যেখানে আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এই জিনিসটা কিরকম, শুধুমাত্র স্মল থাকলেই সেটা আমরা এফেক্টেড পাবো। আর একটা মিনিমাম যদি ক্যাপিটাল থাকে ও ব্যাকআপ কপি হিসেবে কাজ করবে। সো একটা যদি থাকে তাহলে দেখা যাবে সে মোটামুটি সুস্থ হবে, বাট বাহক হইতে পারে যদি একটা স্মল থাকে। তাহলে এই জিনিসগুলো আশা করি বুঝছো। তাহলে এইগুলাই এখন তোমরা ক্রসটা শিখবা, ব্লাড গ্রুপের জিনিসগুলো দেখবা, কে কোনটা কোন মতবাদ দিয়েছে সেটা দেখবা, অ্যান্ড তোমার এই যে সূত্রগুলো আছে সূত্রগুলো দেখবা, অনুপাত দেখবা। দ্যাটস এনাফ এই চ্যাপ্টারের জন্য, আমার মনে হয় এগুলোই যথেষ্ট। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।